ওই বিদ্যাসাগরের মতো বিরাট ব্যক্তি তিনি মাছ দিলেন, তিনি কি ওনার মতো নারীর নিচে কাপড় পরতেন? নেতাজি সুভাষ চন্দ্রের জন্য কি তোমার মতো নির্লজ্জ তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই না, তুমি দেবানন্দের মা হতে পারবে, বিবেকানন্দের জননী হতে পারবে না। তুমি হেমামালিনী হতে পারবে, শিবের বউ ওই মমতা হতে পারবে না, কোনদিনই পারবে না, কোনদিন পারবে না, কোনদিন। মাথাটা কত ধরেছে, একটা হোটেল বানানো গেলে আমার এই মাথাটা থাকছে না। আচ্ছা অনন্ত যে চাকরিটাও নেই তাহলে কি করে মালিকের সঙ্গে তাল মিলে চলতে না পারলে চাকরি থাকলে আসবে? ও আদর্শের হানিতে বাঘ কাছে দাদা, অথচ এটা বুঝে না আদর্শের নৌকা ফুটে হয়ে যে কোনো মুহূর্তেই ভরাডুবি হতে পারে। তুমি অনন্তকে বলো আমার দাদার সঙ্গে দেখা করো, দাদার ভাববে বাইরে লোক এত করছে আর নিজে ভক্তি করতে একটা ব্যবস্থা সে করে দিতে পারবে না, পারবে পারবে, নিশ্চয়ই পারবে। একটা কথা বলবো নরদা। হ্যাঁ বলো। রাগ করবে না বলো। আরে না না বলো না, কি বলবো। শৈলেন্দা কিন্তু 4 বছর আগে সেই শৈলেন্দা নেই, আমল পরিবর্তন হয়েছে তার, শুধু পোশাক আশাকেই নয় তার মানসিক পরিবর্তন হয়েছে। হ্যাঁ হয়তো তাই, কিন্তু আর আমার সঙ্গে বাজারে দেখা হয়েছিল, আমি কথা বলবার চেষ্টা করছিলাম, তুমি আমাকে আঙুলি দিলেন না। ফিরে আসি কানে গেল একটা কথা, কথা সাথে ভদ্রলোক জিজ্ঞেস করলেন ছেলেটিকে, শৈলেন্দা বললেন ঠিক চিনি না, চাকরির জন্য এসেছিল বোধ হয়। কথাটা শুনে এত দুঃখ হলো আমার, মানুষের যেভাবে পরিবর্তন হয় আমার জানা ছিল না। আজ দুদিন হলো ঘরে হাঁড়ি চলেনি, বৌদি বসে বসে শুধু চোখের জল পড়ছে, দাদা চাকরির জন্য পাগলের মতো ঘুরছে, আমার লেখাপড়া বন্ধ, কি যে হবে। ছি 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 পল্টু, ছি। দুদিন তুমি উপোস করে বাড়িতে বসে আছো, এ কথা আগে আমাকে বলনি কেন? তুমি এসো আমার সঙ্গে। তুমি কি করবে নরদা? তুমিও তো আমারই মতো বেকার। ওরে বোকা, বেকার হলেও টিউশনি করে মাস মানে 30 টাকা করে উদ্ধার করছি। অবশ্য আমার থাকা খাওয়াটা আমার দাদা ঘাট ভেঙে চলে যাচ্ছে। অবশ্য বাকি আমি মাসে 10 টাকা করে পাঠাচ্ছি, আর আমার বাবার হাত করে কোনো 10 টাকা, আরে বাকি যা থাকে। আপনি সত্যি অবাক লাগে নরদা। পল্টু শৈলেন্দ্রের সহোদর ভাই একজন সময়ের সিঁড়ি ভেঙে সৌভাগ্যের সর্বনাশী করে উঠে গেছে, অর্থের অহংকারে তার চলায় বলায় ভঙ্গিতে। আর তুমি ওরে পাগলা, এই হাতের 5টা আঙুল কি কখনো সমান হয়? হয় না রে পল্টু, হয় না। আর তাছাড়া আমার যদি প্রচুর অর্থ সম্পদ থাকতো, আমি হয়তো আমার এই দাদার মতো অহংকারী হয়ে যেতাম। তুমি কোনোদিনই হতে না। পল্টু ভালো করে বলতে পারি, অর্থ থাকলেও তোমার মানসিক পরিবর্তন কোনোদিনই হবে না। আরে বাদ দাও সব কথা, এখন চলো আগে বাজারটা সেরে তারপর আমরা বাড়িতে চলে যাবো। ভেঙে পড়ে চেষ্টা করে দেখো পল্টু, দেখো একটা পথ মিলবে। দয়া করে আপনি আমাকে একটা ব্যবস্থা করুন, উপোস করে বসতে হবে। আমি আপনাকে এখানে আসতাম না, শুধুমাত্র চন্দ্রিমা বোন নেই তাই আমি আপনার কাছে এলাম। দেখো তো, একবার নয় দুবার নয়, তিনবার আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিয়েছি। 1 বছর বেশি সেখানে তুমি টিকতে পারলে না। ওরা আমাকে ইলিগাল কাজ করতে বলেছিল দাদা। চুপ করো পদার্থ, যাদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, নেই মাথা গুজবার আশা, তাদের আবার লিগাল ইলিগাল প্রশ্ন কেন? তোমার দায়িত্ব আমি কেন? স্বয়ং ভগবান এসে ঘটাতে পারবে না। আপনার ধর্মে না হয় একটা চাকরির ব্যবস্থা আমাকে করে দিন দাদা। আমার ধর্মে
হবে তোমার মতো উদারতের চাকরি হবে না। দাদা হ্যাঁ, তুমি আর নরেন দুটোই হচ্ছে ক্ষণজন্য মহাপ্রভু। আদর্শ সাধুতা সত্যবাদিতা তোমাদের জীবনে মূল মন্ত্র। এখন আদর্শ ঠিক চলছ, আমার কিছু করবার নেই। আমি আপনার বড় আত্মীয় না। না, দাদা আজ দুদিন আমরা উপবাস করে এক ঘন্টা যাওয়ার পর্যন্ত নেই। দয়া করে আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন দাদা। তোমার কাছে ফোন দিয়ে আমি চুরির দায় থাকা করি। যে পদার্থ বিয়ে করে বইয়ের ভরণ পোষণ করতে পারে না, তার গলায় দড়ি দিয়ে বলা উচিত। দাদা 20 টাকা কেন? তোমাকে আমি 20টি পয়সা দিয়ে সাহায্য করবো। ফসে আমি অনেক খেয়ে ফেলেছি, অর্থাৎ রাজি নয়। আপনি আমার বড় আত্মীয়, এই জন্যই তো আমি- No, no. তোমাকে আমি আত্মীয় বলে স্বীকার করি না। সম্রাট জীবনটাকে তুমি ব্যর্থ করে দিয়েছ। ভরণ পোষণ যদি দিতে নাই পারবে, তবে বিয়ে করেছিলে কোন লজ্জায়? যাও, গলায় দড়ি দিয়ে মরো। আপনি ঠিকই বলেছেন দাদা, আপনি ঠিকই বলেছেন। আমার মরাই উচিত। আমার মতো হতভাগ্যে এই পৃথিবীতে বাঁচবার বেঁচে থাকবার তোর মতো কোনো অধিকার আমার নেই। আমি এই সমাজের কাছে, এই সমাজের মানুষের কাছে আমার কোনো দয়া মায়া মমতা বলতে কিছু নেই। আর এই সমাজের সঙ্গে আমি যখন তার মিলে চলতে পারবো না, তখন আমি মরবো। মনে জোর থাকা চাই, শেষ তোমার মধ্যে নেই। দাদা সাধুতা সত্যবাদীরা যোগ এটা নয়, এটা হচ্ছে চার বেদালের যোগ। আর যদি সব পথে আপনি থাকতেন, তাহলে 12-14 বছরে আজ আপনি একটু করে লক্ষ্যপতি হতে পারতেন না। এই দুর্বিষহ দারিদ্রে বোঝা বহন করছে, ওই চলন্ত কালের নিচে ঝাঁপ দিয়ে আমি শেষ করে দেবো আমার এই অভিশপ্ত জীবন। প্রতিটা ধরিত্রী তোমার সন্তানদের সঙ্গে আমি তাল মেরে চলতে পারলাম না, তাই তোমাকে বিদায় জানিয়ে আমি চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায়।